রাজুকের প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা জয় সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, টিউলিপ সিদ্দিক সহ ৩ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন। ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, সায়েন্স ল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, পরিস্থিতি থমথমে, শুরু হয়েছে যান চলাচল। ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, মে মাসে ইসি গঠন ও ভোটার তালিকা প্রণয়ন, কুয়েটে ৩৭ জনকে বহিষ্কারের প্রতিবাদে শিক্ষার্থীদের অবস্থান। মে মাসে শেষ হবে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের প্রাথমিক সংলাপ, আওয়ামী লীগ নিষিদ্ধই হবে প্রথম সংস্কার, বললেন ববি হাজ্জাজ। জুলাই আন্দোলনে আশুলিয়ার লাশ পোড়ানোর মামলায় ৩ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল, কারাগারে পাঠানোর নির্দেশ। ট্রাম্প প্রশাসনের দাবি প্রত্যাখ্যান, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $2.3 বিলিয়ন ফেডারেল তহবিল স্থগিত। এবং নারী বিশ্বকাপ বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল, লাহোরে ম্যাচ শুরু দুপুর ৩টায়। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নেন। পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দুদকের অভিযোগ, রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী পদের ক্ষমতা খাটিয়ে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও একই উপায়ে পূর্বাচলের ১০ কাঠার আরও একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। টোটাল তাদের যতগুলো আত্মীয় স্বজন আছে সবাইকে তারা এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, বিভিন্ন ধরনের অবৈধ সুবিধা দিয়েছে, আর্থিকভাবে লাভবান করেছে, মেয়র বানিয়েছে, বিভিন্ন ধরনের তারা বিভিন্ন পদে তারা অধিষ্ঠিত করেছে। অতএব এই ফ্যাসিস্ট হাসিনা যে কথাগুলো জনগণের সামনে বলতেন সেই কথাগুলোর সঙ্গে তার কাজের সঙ্গে কোনো ধরনের মিল ছিল না। ফ্ল্যাট জালিয়াতির ঘটনায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ ৩ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক গুলশান ২-এর ৭১ নম্বর রোডে অবস্থিত ফ্ল্যাটটির তথ্য গোপন করতে নানা ছলচাতুরির আশ্রয় নিয়েছিলেন। ইস্টার্ন হাউজিং থেকে বিনামূল্যে ফ্ল্যাটটি ২০১৫ সাল পর্যন্ত আয়কর নথিতে প্রদর্শন করেন টিউলিপ। পরবর্তীতে ফ্ল্যাটের তথ্য গোপন করে আয়কর নথিতে, আর এরপরে ফ্ল্যাটটি তিনি ছলচাতুরির মাধ্যমে ভুয়া নোটারি রেজিস্ট্রেশন মূল্যে ছোট বোন আজমিনা সিদ্দিককে হস্তান্তর করেন। আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজের ২ শিক্ষার্থীকে মারধরের জেরে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সংঘর্ষে জড়ায় ২ কলেজের শিক্ষার্থী। বেলা 11:30টার পর শুরু হয় উত্তেজনা, যা রূপ নেয় ধাওয়া পাল্টা ধাওয়ায়। সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেন, আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে। দুই পক্ষই একে অপরের দিকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো কারণ ছাড়া আমাকে মারতে থাকে। ওরা কারা আমি ওদেরকে চিনি না, ওরাও আমাকে চিনে না। ঝামেলার ইস্যু আমরা জানি না। আমি কোয়াইট শিওর ওদের মধ্যে, ওখানে 40 জনের মধ্যে 30 জনই জানে না ঝামেলা কেন হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা কলেজে যারা তারা কিন্তু ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেছে, এবং সিটি কলেজে যারা তারাও ঢুকে গেছে। কিছু ছিল, এরা আস্তে আস্তে আমরা কিন্তু ঢুকাইছি। এখন এই টিচার যারা ছিল তারাও হেল্প করেছে। এখন একেবারে সিচুয়েশন নর্মাল এবং একটা গাড়ি ঘোড়া স্বাভাবিক আছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। হাসান, জানাবেন কি নিয়ে এই সংঘর্ষের সৃষ্টি হলো, এবং প্রায় বেশ কিছুক্ষণ ধরে যানবাহন চলাচল বন্ধ ছিল, এখনকার কি অবস্থা জানাবেন।
সামনে অবস্থান করছি আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু বারবার বের হওয়ার চেষ্টা করছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন যে তাদের ভাইকে আসলে কেন আহত করা হয়েছে এবং তার ভাইকে কেন মারা হয়েছে। আর এখানে কিন্তু পুলিশ প্রশাসনের আমরা যথেষ্ট তৎপর অবস্থান আমরা লক্ষ্য করছি। তারা যতবার বের হওয়ার চেষ্টা করছেন আসলে পুলিশ প্রশাসন কিন্তু ঠিক ততবারই তাদেরকে প্রতিহত করে আসলে কলেজ প্রাঙ্গণে ফেরানোর চেষ্টা করছেন এবং তারা কিন্তু বারবার জানানোর চেষ্টা করছেন যে আসলে এখান থেকে যদি সিটি কলেজের দিকে তারা অগ্রসর হয় তাহলে এক্ষেত্রে কিন্তু আসলে প্রশাসনের কোনো দায়বদ্ধতা থাকবে না এবং এটা কিন্তু তারা বারবার দিয়ে কিন্তু এক পর্যায়ে যখন শিক্ষার্থীরা শুনছিলেনই না ঠিক তখনই তারা যখন আবার কলেজ প্রাঙ্গণ থেকে আবার বিক্ষোভ নিয়ে দৌড়াদৌড়ি করে বের হয়ে আসছিলেন ঠিক তখন কিন্তু আবার প্রশাসনের লোকজন কিন্তু তাদেরকে ধাওয়া দিয়ে একদম কলেজের ভেতরে প্রবেশ করায় এবং আমরা আসলে দৌড়ানোর মাধ্যমে সেই ভিডিওটা দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু আসলে যে পরিস্থিতিটা তারা কিন্তু কলেজের পেছনের গেটের পাশে কিন্তু অবস্থান করছিলেন এবং তারা কিন্তু বারবার কিন্তু রাস্তায় আসার চেষ্টা করছিলেন। আর অপরপক্ষে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখন কলেজ প্রাঙ্গণে আছেন এবং ওইখানকার পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক। আর এখানকার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আসলে শিক্ষার্থীরা বারবার বলছেন যে আসলে তাদের ভাইকে কেন আহত করা হয়েছে। আসলে অভিযোগ পাল্টা অভিযোগ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঢাকা কলেজ, সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের সাথে মধ্যে ঘটে থাকে। তবে এই ঘটনাগুলোকে আসলে প্রশাসনের লোকজনও কিন্তু অনেকটা মানে তৎপরতার সাথে আসলে লক্ষ্য করছেন এবং তারা কিন্তু এই পরিস্থিতিটা মোকাবেলার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে কিন্তু যখন সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ চলছিল তখন কিন্তু রাস্তাঘাট অনেকটা যানজটে পরিপূর্ণ হয়ে গেছিল, এলিফ্যান্ট রোড পুরোটা ব্লক হয়ে গেছিল। কিন্তু পরবর্তীতে আসলে প্রশাসনের তৎপরতার মাধ্যমে সেটা কিন্তু আসলে এখন যান চলাচল সব জায়গাতেই স্বাভাবিক এবং তবে পরিবেশটা আসলে থমথমে অবস্থা বিরাজ করছে কারণ এখানে আপনার কখন যে শিক্ষার্থীরা আবার বিক্ষোভ নিয়ে বের হয় এবং তারা প্রতিবাদ জানানোর জন্য বের হয় এটা আসলে বলা সম্ভব নয়। তবে অভিযোগ পাল্টা অভিযোগ এই মিলিয়ে আসলে ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে সংঘর্ষ সেটাতে কিন্তু আমরা ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে দেখেছি রক্তাক্ত অবস্থায় এবং তাকে মাথায় কিন্তু ব্যান্ডেজ করে আসলে নিয়ে যাওয়া হচ্ছিল এবং বিক্ষোভ মিছিলে তাকে সম্মুখ সারিতে রাখা হয়েছিল এবং বারবার তারা কিন্তু এটার দাবি জানাচ্ছিলেন যে কেন তাদের ভাইকে মারা হলো এবং এর প্রতিবাদ জানাচ্ছিলেন। তারা কোনো সমঝোতা চান না, তারা এর প্রতিকার চান একেবারেই। আর তবে সবকিছু মিলিয়ে এখানকার অবস্থা অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছে এবং প্রশাসনের তৎপরতা কিন্তু চোখে পড়ার মতো এবং তারা কিন্তু যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত আছেন। তো এই ছিল ঢাকা কলেজ এবং সিটি কলেজের সংঘর্ষের সর্বশেষ তথ্য। পরবর্তীতে কোনো ঘটনা ঘটলে আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করব। হাসান, ধন্যবাদ আপনাকে। মে মাসের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য কমিশন গঠন করা হবে। এছাড়া ওই মাসেই ডাকসুর ভোটার তালিকাও দেওয়া হতে পারে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ নিয়ে হালনাগাদ তথ্য দিয়েছে ঢাবি প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে ডাকসু গঠনতন্ত্র সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। বৈঠক হয়েছে ছাত্র সংগঠনগুলোর সাথে। এই বিষয়গুলো ডিন ও সিন্ডিকেট কমিটি যাচাই বাছাই করছে। অপরদিকে ডাকসু নিয়ে পরামর্শক কমিটি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আগামী মে মাসের শুরুতে ডাকসুর জন্য নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর মাসের মাঝামাঝিতে ভোটার তালিকা প্রণয়ন করা হবে আর এরপরেই নির্বাচনের তফসিল দেবে কমিশন। আর তখন নির্ধারিত হবে ডাকসু নির্বাচনের দিন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেটের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে জানানো হয়েছে ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম শুরু ও ২ মে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। এই ঘটনায় দ্রুত ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে সকাল ১১টা থেকে ক্যাম্পাসে অবস্থান করছেন শিক্ষার্থীরা। তবে হল না খোলা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন। এর আগে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে আর এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। এই ঘটনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ।
সবাই জানে গতকাল সিন্ডিকেট মিটিংয়ের মাধ্যমে এই সিদ্ধান্ত আসে যে 37 জনকে বহিষ্কারাদেশ এবং আগামী 2 মে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত আসে। কিন্তু আমরা কুয়েটিয়ান সকল ছাত্র সমাজ এই উদ্দেশ্য প্রণীতভাবে এবং প্রহসনমূলক এই সিদ্ধান্তকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। যদিও তাদের নাম রোল কিছুই উল্লেখ করা হয় নাই, কিন্তু আমরা আশঙ্কা করছি এখানে সাধারণ শিক্ষার্থী থাকার পসিবিলিটি অনেক বেশি। তো এই জন্য আর কি আমরা মেইনলি আন্দোলনে অনড় আছি। ক্যাম্পাসের বাইরে কদিন থাকবো? আমরা হলে থাকবো না, কই থাকবো? আমাদের ক্যাম্পাস, আমরা হল না থেকে বাইরে কদিন থাকবো বলেন? অসম্ভব। দর্শক, এ নিয়ে আরো খবর জানবো। কুয়েত থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদ রহমান। মাকসুদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জানাবেন, শিক্ষার্থীরা তো দ্রুত হল খুলে দেওয়ার দাবি জানিয়েছে, কিন্তু প্রশাসন কেন বিলম্ব করছে? এই বিষয়ে প্রশাসন কি বলছে? জি জি ধন্যবাদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের MA রশিদ হলের সামনে। একটু মুহূর্তে এই বন্ধ ক্যাম্পাসে উত্তেজনার পারদ ওঠানামা করছে। সর্বশেষ ছাত্ররা যে আন্দোলন দাবি ঘোষণা করছে সেটা হচ্ছে যে 6 দফা দাবি থেকে তারা 1 দফা দাবিতে এসে উপস্থিত হয়েছে। তারা বলছেন যে কুয়েট ভিসি যে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং কুয়েট ভিসি যে ছাত্রদের উপর হামলা দায় নিতে অস্বীকার করেছে, শিক্ষার্থীর বিরুদ্ধে যে মামলা হয়েছে তাতে ইন্ধন জুগিয়েছে, পানি এবং নেট বন্ধ করে দিয়ে হল থেকে শিক্ষার্থীদের বের করে দিয়েছে। এই সমস্ত দাবিতে তারা 6 দফা দাবি থেকে এখন কুয়েট ভিসির পদত্যাগের 1 দফা দাবিতে উপনীত হয়েছে এবং এই 15 থেকে 20 মিনিট পূর্বেই তারা এই কর্মসূচি ঘোষণার সাথে সাথেই তারা বিভিন্ন হলগুলোতে তালা খুলে উঠতে শুরু করেছেন। আমরা ডক্টর MA রশিদ হলের সামনে আপনাদেরকে নিয়ে এসেছি যে শিক্ষার্থীরা এই কিছুক্ষণ আগেই তালা খুলে এই হলে প্রবেশ করেছে। এর আগে জানাতে চাই একটা বিষয় যে 37 জন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে, যারা কিনা 18 এবং 19 ফেব্রুয়ারি এই ক্যাম্পাসে যে হামলার ঘটনা ঘটেছিল সেই হামলার প্রেক্ষিতে অভিযুক্ত দায়ের করে। কিন্তু কুয়েট প্রশাসন এই ছাত্রদের নাম এখন পর্যন্ত প্রকাশ করে নাই। তো আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন এই 37 জনের মধ্যে তাদেরও নাম থাকতে পারে। এই কারণে তারা এই 37 জনের নাম প্রকাশ করার দাবি জানিয়েছেন। একই সাথে কুয়েটের যে 101তম সিন্ডিকেট সভা, সেখানে 2 মে হল খুলে দেয় এবং 4 মে থেকে একাডেমিক কার্যক্রম চালুর কথা বলা হয়েছে। কিন্তু ছাত্ররা এটাকেও মনে করছেন যে এটা একটা প্রশাসনিক এই একটা তালবাহানা মনে করছেন। কারণ তারা মনে করছেন যে এই দীর্ঘমেয়াদে এখন পর্যন্ত যে 15 থেকে 20 দিন সময় বাকি আছে ছাত্র হলে ওঠার, তো এই সময়গুলোর মধ্যে তারা আন্দোলনকে সময় নষ্ট করা, কালক্ষেপণ করার চেষ্টা করছে প্রশাসন। তো আমরা এটা নিয়ে কুয়েট ভিসির সাথে কথা বলেছি। কুয়েট ভিসির বক্তব্য হচ্ছে যে তারা যদি হলে ওঠার চেষ্টা করে তালা খুলে বা তালা ভেঙে, তাহলে সেটা আসলে এক ধরনের অন্যায় হবে এবং তারা এই বিষয়টিকে কুয়েট সিন্ডিকেটে জানাবেন বলে তারা মনে করছেন। তবে ছাত্ররা একের পর এক তালা খুলছেন। এই কুয়েট ক্যাম্পাসে মোট 6টি ছাত্র হল আছে। অলরেডি তারা 2টা ছাত্র হলে তালা খুলে সেখানে প্রবেশ করেছেন, একের পর এক তালা খুলছেন। তো এই বন্ধ ক্যাম্পাসে, কুয়েটের বন্ধ ক্যাম্পাসে সারাক্ষণ এই উত্তেজনা মুভমেন্ট বিরাজ করছে। জি, আমরা কুয়েট ভিসি বলছেন যে যদি কিনা এই তালাগুলো খোলে এবং তারা অবস্থান করে সেটা আসলে অনিরাপদ হবে এবং তারা এই সিন্ডিকেটকে জানাবেন। তো এই ছিল কুয়েট ক্যাম্পাস থেকে সর্বশেষ। মাকসুদ, ধন্যবাদ আপনাকে। 6 দফা দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুর 12টায় নগরীর রেলগেট এলাকা অবরোধ করে রাখে তারা। এ সময় এই এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা 6 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা বলেন, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় ও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে। উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার পাশকৃতদের নিয়োগ দিতে হবে। ফ্যাসিবাদ দূর করার ঐক্য আবারও ফিরে আসবে বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আর এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের খসড়ার বেশিরভাগ জায়গায় তার দল একমত। সকালে জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের কার্যালয়ে এনডিএম এর সাথে সংস্কার প্রস্তাব নিয়ে বৈঠকের শুরুতে এসব কথা বলেন তারা। রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা আগামী মে মাসের মাঝামাঝি সময়ে শেষ করতে পারবেন বলে জানিয়েছেন ডক্টর আলী রিয়াজ। ববি হাজ্জাজ জানিয়েছেন, প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়িত হলে জনবান্ধব সরকার গঠনে সহায়ক হবে। আওয়ামী লীগ এবং তাদের ফ্যাসিজম বাতিল করার দাবিও জানান তিনি।
আর এদিকে দুপুরে বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ এবং গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সঙ্গে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। যত দ্রুততার সঙ্গে সম্ভব একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছানো, এবং এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত, যে ঐক্যের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করা গেছে সেই ঐক্যের জায়গায় আমরা আবার পৌঁছতে পারবো এবং অগ্রসর হতে পারবো, সেটাকে অব্যাহত রাখতে পারবো। তার এখনো সেই ঐক্য আছে, মতভিন্নতা আছে, সেই ঐক্যকেই আরো সুদৃঢ় করা, সংস্কার কার্যকে এগিয়ে নেওয়ার জন্য। সদ্য গঠিত একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে জনপ্রশাসন সংস্কার কমিশন জেলা এবং উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠনের সুপারিশ করেছে বলে আমরা ঐকমত্য কমিশনকে জানিয়েছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক আগামীকাল। ওই দিন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে সরকার ও বেশিরভাগ রাজনৈতিক দলের মধ্যে যখন টানাপোড়েন একদম চরমে, ঠিক তখনই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকার প্রধানের সঙ্গে প্রধান রাজনৈতিক দলের এই বৈঠকের দিকে চোখ পুরো দেশবাসীর। এই বৈঠকে কিছু বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে পরিষ্কার হতে চাইবে বিএনপি। গত সোমবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনী সুনির্দিষ্ট রোডম্যাপ ও সংস্কার ইস্যুতে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছিল বিএনপি। আগামী 17 এপ্রিল সংস্কার নিয়ে বিএনপির সঙ্গে বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। তিন দিনের সফরে বুধবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নেয়ার পর তার প্রশাসনের কোনো মন্ত্রী পর্যায়ের কর্মকর্তার এটিই প্রথম বাংলাদেশ সফর। বুধবার ভোরে প্রথমে ঢাকায় পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। পরে আরও একটি ফ্লাইটে আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। তার সফর সঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুশান স্টিভেনসনের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। আর এই সফরে বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটের সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নানা বিষয়ে আলোচনা হবে। জুলাই আগস্টের আন্দোলনে আশুলিয়ার 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে গ্রেপ্তার দেখে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এছাড়া গোলাম মর্তুজা নামের এক ব্যক্তিকে 47 দিন গুম রাখার অভিযোগের মামলায় র্যাবের মিডিয়া উইংয়ের সাবেক মুখপাত্র মোহাম্মদ সোহাইলকে 18 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। খুব দ্রুতই চাংখারপুল ও আশুলিয়ার হত্যাযজ্ঞের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে। সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন প্রসিকিউটর। মডেল মেঘনা আলমকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। দুপুরে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ঘটনা এখন উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে, তাই এটি নিয়ে কথা বলা ঠিক হবে না। আরও বলেছেন, মেঘনা আলমকে গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে আইন উপদেষ্টা যা বলেছেন সেটা তার নিজস্ব বক্তব্য। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার সাথে মডেল মেঘনা আলমের ঘটনার সংশ্লিষ্টতা নেই, এটি রুটিন প্রক্রিয়া। বাংলা নববর্ষ 1432 উৎসব অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ আবহে উদযাপিত হয়েছে। সকলের সার্বিক সহযোগিতা এবারের উৎসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল অত্যন্ত ভালো। প্রচলিত আইনেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে, এখানে কারোর প্রতি বেআইনি কোনো আচরণ করা হয় নাই এবং হাইকোর্টে যে এটা নিয়ে বিচার চাচ্ছে সেটাও আমরা জবাব দেব। আপনারা সব পাবেন তথ্য। সময় হলো একটি বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ।
বঙ্গোপসাগরের যে কোনো প্রজাতির মাছ আহরণের ওপর 58 দিনের নিষেধাজ্ঞা আজ থেকে কার্যকর হয়েছে। আগামী 11 জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে। একই সময়ে নিষেধাজ্ঞা থাকবে বঙ্গোপসাগরের ভারতের জলসীমায়ও। এতে জেলেরা বেশ খুশি। নিষেধাজ্ঞা চলাকালে জেলেরা সমুদ্রে মাছ ধরার কাজ থেকে বিরত থাকবেন এবং বরাদ্দকৃত চাল পাবেন। এ সময় সমুদ্র এলাকায় কোস্টগার্ড, নৌবাহিনী ও মৎস্য বিভাগের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স নিয়মিত টহল দেবে। নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ফরিদপুরে এবছর পেঁয়াজ বীজের বাম্পার ফলন হয়েছে। বীজ উত্তোলন ও মাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। গুণগত মান ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের 50টিরও বেশি জেলায় সরবরাহ করা হচ্ছে। আর পেঁয়াজ বীজ উৎপাদনে কৃষকদের পরামর্শ প্রদান করছেন স্থানীয় কৃষি বিভাগ। খায়রুজ্জামান সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। এভাবেই মনের আনন্দে গান গেয়ে পেঁয়াজ উত্তোলন করছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর পেঁয়াজ বীজের ভালো ফলন হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ ব্যস্ত মাঠ থেকে পেঁয়াজ বীজের কদম সংগ্রহে, আবার কেউ ব্যস্ত সংগ্রহকৃত পেঁয়াজ বীজের কদম শুকাতে। এছাড়াও চলছে শুকনো কদম মাড়াই করে পেঁয়াজ বীজ সংগ্রহ। এই জেলার উৎপাদিত পেঁয়াজ বীজ স্থানীয় চাহিদা মিটিয়ে রাজবাড়ী, কুষ্টিয়া, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ দেশের 50টিরও অধিক জেলাতে সরবরাহ করা হয়। আবহাওয়া ভালো থাকা এবছরে আমি সুন্দর ভালো মতো হারভেস্ট করতে পারতেছি। আমাদের পেঁয়াজের বীজটা সারা বাংলাদেশে 50টা জেলায় দিয়ে থাকি। পেঁয়াজের বীজ খুব বাম্পার ফলন দিছে আল্লাহ, এই জন্য মনের আনন্দতে আমি গান গাবে লাগছি। এই পেঁয়াজ বীজে হলো অধিক লাভ। মনে আমরা 3 লাখ 3.5 লাখ টাকা পর্যন্ত আমরা মন বিক্রি করি। এদিকে পেঁয়াজ রোপণ মৌসুমে বিদেশ থেকে বীজ আমদানি করায় ক্ষতির মুখে পড়েন চাষিরা। আর তাই বিদেশ থেকে পেঁয়াজ বীজ আমদানি বন্ধ সহ ন্যায্য দামেরও আশা কৃষকদের। সরকার বাইরে থেকে আমদানি করে, আমাদের ন্যায্য মূল্য পাচ্ছি না। আমরা চাই যে সরকার আমাদের ন্যায্য মূল্য দেখ। আমরা এই দানা তুলে ক্ষেতের দিয়ে আর এই 3 ভাগ করে তার ক্ষেতের এক ভাগ পিস দিয়ে দেই, আমরা 2 ভাগ নিয়ে যাই। তবে পেঁয়াজ বীজের গুণগত মান ঠিক রেখে উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ বীজ উৎপাদনে কৃষকদের পরামর্শ প্রদান করছেন কৃষি বিভাগ। পেঁয়াজের বীজ উৎপাদনের অন্যতম প্রধান একটা কারিগরি দিক হচ্ছে এই বীজের বিশুদ্ধতা রক্ষা করা। যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পেঁয়াজ উৎপাদনকারী কৃষকদের সাথে এই বিষয়টা নিয়ে কাজ করছে। ফরিদপুর জেলায় এবছর 1854 হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মৌলভীবাজারের হাওর ও নিম্নাঞ্চলে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। মাঠ থেকে ফসল তুলতে প্রচণ্ড খরতাপে কাজ করছেন কৃষকরা। তবে আগাম বন্যা ও ঝড় বৃষ্টি হলে এই ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। শেখ সিরাজুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নতুন ধানের ঘ্রাণে যেন মুখরিত চারিপাশ। হাকালুকি সহ অন্যান্য হাওর ও নিম্নাঞ্চল থেকে একযোগে পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষক। মাঠ থেকে ধান সংগ্রহ করে অনেকেই মাঠে অথবা রাস্তার পাশে সেরে নিচ্ছেন মাড়াই কাজ। শ্রমিকদের অতিরিক্ত মজুরির ফলে ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে চিন্তিত কৃষকরা। আমরা ক্ষেত্রে এক ধরনের খাস, আমরা বৃষ্টির কারণে ইলোর কারণে আমরা ডরাইয়া ধান খাস ঠেঙ্গা আমরা খাটতাম। এই যে শিলা বৃষ্টি ফানিয়ে খাই দিয়ে আমরা ক্ষেত কৃষি উদ্যোগ বহুত আক্রান্তর মাঝে আমরা আছি। আমরা যাতে সুস্থ মতো খাওয়াদিকিরা আরো পানি, ধান, গাড়ি সব কিছু আমরা সুস্থ মতো পাই, সব কিছু ওকে থাকবো। অপরদিকে ধানের বীজ ও সার, মেশিন, কীটনাশকের দাম নিয়েও রয়েছে নানা অভিযোগ। অতিরিক্ত গরম ও প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্টের শঙ্কা থাকায় আধা পাকা ধানও কাটছেন কৃষক। হামলা খরচ দিয়া, গাড়ি খরচ দিয়া এটা আমরা ফোরটাই ফুসে না। আর যে বীজ, সার, ফসফেট এগুলা তো অনেক দাম, এই কারণে সময় মতো সবগুলা দিতে পারি না, আর আমরা একটু ক্ষতিগ্রস্ত। পানির লাগে আর রক্ষা করা যায় না, পানিয়ে
ডুবাইলা একটু মেঘ দিলে ধান খাড়া না নিন্দার ধান। আবহাওয়া অনুকূলে থাকলে 15 থেকে 20 দিনের মধ্যে পুরো ধান ঘরে তোলা সম্ভব হবে বলছে কৃষি বিভাগ। কৃষি অফিস সার্বক্ষণিক সেবা দিয়ে থাকে কৃষকদেরকে। তারপরে যদি কোনো কৃষক যদি বলে যে সে তার সেবা পাচ্ছে না, তাহলে তো জেলা অফিস আছেই, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের যে কৃষকের যে কোনো স্বার্থ বা যে কোনো সুবিধা আমরা অবশ্যই করি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় চলতি মৌসুমে বোরো আবাদ হয়েছে ৬২,১০০ হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিনাজপুরের ঐতিহ্যবাহী গাবুরা টমেটোর বাজারে জমে উঠেছে বেচাকেনা, কিন্তু গতবারের তুলনায় দাম কম হওয়ায় উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এই বাজারে টমেটো কিনে নিয়ে যায়। টমেটো সংরক্ষণে হিমাগার স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ফখরুল হাসান পলাশের রিপোর্টে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ক্ষেত থেকে সংগ্রহ করা টমেটো নিয়ে আসা হচ্ছে ঐতিহ্যবাহী বাজারে। দেশের সবচেয়ে বড় গাবুরা টমেটো বাজার, যেখানে জেলার 13টি উপজেলা থেকে কৃষকরা টমেটো নিয়ে আসেন। এখানে প্রতিদিন ভোর থেকে শুরু হওয়া টমেটো হাট জমজমাট থাকে বেলা 12টা পর্যন্ত। পাইকাররা বাছাইয়ের পরে বাক্স ভরে ট্রাক বোঝাই করে সযত্নে এগুলো নিয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে। প্রতিদিন এই টমেটো বাজার থেকে রাজধানী সহ বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায় 40 থেকে 50টি ট্রাক। গড়ে প্রতিদিন প্রায় 2 কোটি টাকার টমেটো বেচা কেনা হয় গাবুরা টমেটো বাজারে। আমরা প্রতি বছরই গাড়ি দিয়ে আসতেছি, এবার মনে হয় আশা করি আগের তুলনায় এবার বেশি গাড়ি হবে, মালের আমদানিও বেশি, পাটিও আছে। আজকের বাজার ধরেন কি ভালোটা হচ্ছে 550-600, নিম্নটা হচ্ছে 250-300। সার কীটনাশক সহ উৎপাদন খরচ বৃদ্ধির কারণে টমেটোর বর্তমান বাজারে খুব একটা খুশি নয় কৃষকরা। টমেটো সংরক্ষণের জন্য একটি হিমাগার স্থাপনের দাবি তাদের। 700, 800, 900 টাকা যদি দিল হয়, আমাদের কামাইলের দাম, সারের দাম যা আছে সবগুলাই কি হইতো। এভাবে তো মনে করো কৃষক অনেক মাঠে মারা যাবে, যে মনে করো যে বলে দাম হিসাবে টমেটোর তো বাজার নাই, আমরা তো ন্যায্য মূল্য বাজার পাচ্ছি না। ঈদের পর থেকে 500, 550, 600 টাকা মন, এখন বর্তমানে 400 থেকে 500 টাকা মন। এতে কৃষকের অবস্থা খুব একটা ভালো না। বর্তমানে টমেটোর বাজার দর কিছুটা কম হলেও আগামীতে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান স্থানীয় কৃষি অফিসের এই কর্মকর্তা। কতদিনের চারা লাগাতে হবে, কি কি সার দিতে হবে, কি পানির ব্যবস্থাপনা এবং কুশি কর্তন, পাতা যে কেটে দিতে হয় ইত্যাদি, খুঁটি দেওয়া ইত্যাদি বিষয়গুলো, এবং রোগ এবং পোকার যে আক্রমণ হয়ে থাকে, যে সিসিপিট এবং পচন, সেজন্য অব্যাহতভাবে আমরা বিভিন্ন বালাইনাশক, কীটনাশক স্প্রে করার পরামর্শ প্রদান করে যাচ্ছি। কৃষি অফিসের তথ্য মতে দিনাজপুর জেলায় প্রতি বছর প্রায় 1200 হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়, যা থেকে ফলন হয় 50,000 মেট্রিক টনের বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। এবারে আন্তর্জাতিক সংবাদ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $2 বিলিয়ন অনুদান স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার বিশ্ববিদ্যালয়টি হোয়াইট হাউসের এক তালিকা ভিত্তিক দাবিকে প্রত্যাখ্যান করার মাত্র কয়েক ঘন্টা পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোয়াইট হাউস গত সপ্তাহে হার্ভার্ডকে একটি দাবি সংবলিত তালিকা পাঠায়। তালিকাটি ক্যাম্পাসে ইহুদি বিরোধী মনোভাব মোকাবেলায় তৈরি করা হয়েছে বলে জানানো হয়। তালিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো, নিয়োগ নীতি এবং ভর্তি প্রক্রিয়ায় পরিবর্তন আনার প্রস্তাবও ছিল। আবারও বিরতি নিয়ে খেলার খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। সংবাদে আরও একবার স্বাগত। এবারে জানিয়ে দেব খেলার খবর। নারী বিশ্বকাপ বাছাইয়ে হ্যাট্রিক জয়ের মিশনে স্কটল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে তুলনামূলক সহজ প্রতিপক্ষ স্কটল্যান্ড। লাহোরে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর 3টায়। ভারত বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে কোয়ালিফায়ারে দুর্দান্ত শুরু করেছে টাইগ্রেসরা। প্রথম ম্যাচে ব্যাটিং দাপট দেখিয়ে থাইল্যান্ডকে হেসে খেলে উড়িয়ে দেয় নিগার সুলতানা জ্যোতির দল। তবে দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েও জয় তুলে নেয় বাংলাদেশ। এবার হ্যাট্রিক জয়ের সামনে প্রতিপক্ষ স্কটিশরা। এর আগে স্কটল্যান্ডের সঙ্গে 4 ম্যাচে শতভাগ জয় পেয়েছে বাংলার মেয়েরা। এই প্রতিপক্ষের সামনে সোভানা মোস্তারির, ঋতুমণির ব্যাটটা চলে সবচেয়ে ভালো। ঘরোয়া ফুটবলে এই বছরের যাত্রাটা একেবারেই ভালো যাচ্ছে না বসুন্ধরা কিংসের জন্য। তবুও ফেডারেশন কাপ জয়ের একটা শেষ সুযোগ পাচ্ছে ভ্যালেরিওতি তার শিষ্যরা। ফুটবলাররাও বাড়তি কোনো চাপ নিচ্ছেন না।
ফেডারেশন কাপের ফাইনালে পৌঁছাতে হলে আজ রহমতগঞ্জকে হারাতেই হবে কিংসকে। ম্যাচ শুরু দুপুর 3:15টায়। টানা 5 বারের লিগ চ্যাম্পিয়নরা এবারের টাইটেল রেস থেকে ছিটকে গেছে। সম্ভাব্য একটা শিরোপার হাতছানি বসুন্ধরা কিংসের সামনে। নববর্ষের উদযাপন বাদ দিয়েই চলছে সে প্রস্তুতি। প্রথম কোয়ালিফায়ারে আবাহনীর কাছে হেরে বসুন্ধরা কিংসকে খেলতে হচ্ছে দ্বিতীয় কোয়ালিফায়ার। সেখানে প্রতিপক্ষ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি। তাদের হারিয়ে আবাহনী বাধা টপকালেই ফেড কাপের শিরোপা ধরে রাখবে বর্তমান চ্যাম্পিয়নরা। লিগ আর কাপ দুই জায়গাতেই দারুণ ছন্দে আছে রহমতগঞ্জ। দলের তারকা ফরওয়ার্ড স্যামুয়েল বোয়াটেং গোলের পর গোল করছেন। ঘানার ফুটবলার এবারের সিজনের টপ স্কোরারও বটে। তবে কিংসের কেউ বাড়তি চাপ নিচ্ছে না। ম্যাচে আপনি সব কিছু করতে পারবেন, কিন্তু ভাগ্যের সহায়তা দরকার আছে। কিন্তু লাস্ট ম্যাচে আমরা অনেক ভালো ফুটবল খেলছি, কিন্তু আমরা ম্যাচটা জিততে পারি না। চেষ্টা করব ফেডারেশন কাপ যদি জিততে পারি, আমরা আগে একটা ট্রফি জিতছি, যদি ম্যাচটা আমরা ফাইনাল জিততে পারি এবং ফাইনালে একটা ট্রফি জিতার চেষ্টা করবো। চীনের সেকেন্ড টিয়ার লিগ খেলা ফরওয়ার্ড ইভান সেট্টি মৌসুমের অর্ধেকে এসে যোগ দিয়েছেন ভ্যালেরিও তিতার দলে। সবার সঙ্গে নতুন পরিবেশে বেশ মানিয়ে নিয়েছেন 23 বছর বয়সী ঘানার ফরওয়ার্ড। কিংসের হয়ে প্রথম শিরোপা জেতার জন্য মুখিয়ে আছেন তিনি। For me personally, it has not been easy because I joined the team and it's been 2 weeks now. I'm trying to fit in the team and trying to adapt. That's one thing that I admire here since I came. These guys are like family to me. We all smile together. They teach me the culture here and everything, what I have to do and what I don't have to do. But the most important thing here is the hard work because this team is the best. So you have to work hard for the club. কিংস অ্যারেনাও কেমন যেন ফিকে হয়ে পড়েছে এ মৌসুমে। বারবার হোম গ্রাউন্ডে ভক্তদের হতাশ করেছেন ফুটবলাররা। পুরনো জৌলুস আর বিজয়ের রং ফিরিয়ে আনতে রহমতগঞ্জের বিপক্ষে একটা বড় জয়ই যথেষ্ট। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা। বিভিন্ন ক্রিকেট লিগে বিশেষ করে 3rd ডিভিশন কোয়ালিফাইং পর্বে দল নির্বাচনে অনিয়ম ও দুর্নীতি সহ নানা ধরনের অনিয়মের চিত্র উঠে এসেছে বিসিবিতে দুদকের অভিযানে। অভিযান শেষে সাংবাদিকদের এই ব্যাপারে অবহিত করেন দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান। যখন নিজেরা দায়িত্ব নিল যে আমরাই টিকিট সেল করব, তখন 11তম আসরে আয় দেখানো হয়েছে প্রায় 13 কোটি টাকা, যেখানে 8 বছরে 15 কোটি টাকা, 1 বছরেই 13 কোটি টাকা। এখানে হয়তোবা অ্যানোমালি কি থাকতে পারে সেটা আমরা রেকর্ডপত্র সংগ্রহ করছি। সেগুলো রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা দেখব যে আসলে এটার প্রকৃত কারণটা কি। মুজিব 100 একটা প্রোগ্রাম ছিল, সেখানে ব্যয় দেখানো হয়েছে, সেই ব্যয়গুলোতে কিছু অ্যানোমালি আছে। অভিযোগ সম্পর্কে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে আমরা আমাদের এনফোর্সমেন্ট ইউনিটে প্রতিবেদন দাখিল করব। সেই অনুযায়ী কমিশন সিদ্ধান্ত নেবে। নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।